अध्यक्ष महोदय, सबसे पहले तो मैं आपके माध्यम से सदन के सभी दलों के, मैंने जितने भी हमारे सम्मानित सदस्य हैं उनके प्रति आभार व्यक्त करना चाहता हूं कि ऑपरेशन सिंदूर की जो शानदार कामयाबी हासिल हुई है उस पर चर्चा करने के लिए आज सदन पूरी तरह से तैयार है। भारत के विदेश मंत्री पर भरोसा नहीं करोगे? ही इज रिस्पॉन्सिबल। माननीय अध्यक्ष जी, इसीलिए ये वहां बैठे हैं और 20 साल तक वहीं बैठने वाले हैं। क्यों हुए? आज मैं ये जानना चाहता हूं कि पिछले 20 वर्ष में सबसे घातक आक्रमण हमारे महिलाओं पर हुआ, हमारे बच्चों पर हुआ, भारत के आत्मा पर हुई। हमने सबने वो दहशत को अनुभव किया, हम सब एकजुट हुए, हमने पूरी तरीके से समर्थन प्रधानमंत्री मोदी जी को दी कि अब जाइए। और ऐसा एक माहौल बन चुका था कि देश किसी भी कीमत चुकाने के लिए तैयार था। पूरा देश प्रधानमंत्री मोदी जी के साथ था, विपक्ष प्रधानमंत्री मोदी जी के साथ था। और अचानक 10 मई के दिन पे हमारे राष्ट्रदूत कहते हैं कि हम पाकिस्तान पर हमला करेंगे और शाम के 10 मई को सूचना आती है कि पाकिस्तान के साथ अब युद्ध पर हम परिणाम दे रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এমন দিনের কথা কল্পনাও করেননি। নিজের হাতে তিনি যেই সংসদ ভবনের উদ্বোধন করেছেন সেই সংসদ ভবনের ভিতরে বিরোধীদের চাপে তার সরকারকেই এমন অপদস্থ হতে হবে, তাও অপারেশন সিন্দুরের মতন স্পর্শকাতর ইস্যুতে প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই এতটা ভাবতে পারেননি। কিন্তু ঠিক সেটাই হয়েছে। এই প্রথম আমরা দেখলাম বিরোধীদের ক্রমাগত বাক্যবাণে উত্তর হারিয়ে অন্য প্রসঙ্গে চলে গিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন কখনো রাজনাথ সিং, কখনো এস জয়শঙ্কর, কখনো মোদীর প্রধান সেনাপতি অমিত শাহ। গত 11 বছরে এই প্রথমবার, হ্যাঁ ফার্স্ট টাইম, বিরোধীরা এমন শানিত যুক্তিতে সরকারকে চেপে ধরলেন। মোদীর অনুপস্থিতিতে যে সব প্রশ্নের উত্তর দিতে খেই হারিয়ে ফেলল তৃতীয় মোদী সরকার। এমনকি চাণক্য অমিত শাহকে পর্যন্ত একটা সময় চুপচাপ বসে থাকতে হলো আসলে। লোকসভায় অপারেশন সিন্দুর বিতর্কে কি বললেন বিরোধীরা, আর তার উত্তরে কি বললেন সরকারের 3 শীর্ষ মন্ত্রী, এই নিয়েই আজকে আমাদের এপিসোড। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। গত 21শে জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হলেও বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন, কখনো ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে পুলিশের মারধরের প্রতিবাদে, কখনো উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার মতন ইস্যুতে ভেস্তে গেছিল সংসদ। 28শে জুলাই দ্বিতীয় সপ্তাহে প্রথম দিনে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার প্রশ্নে রাজি হয়েছিল সব পক্ষই। দুপুরে বিতর্কের সূচনাটা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নৃশংসতম হত্যাকাণ্ড আর তার প্রত্যাঘাতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর, এমন সংবেদনশীল বিষয়কে হিন্দুত্বের মোড়কে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজনাথ। অথচ কেন পেহেলগাঁওয়ে 22শে এপ্রিল জঙ্গি হামলা হলো তাই নিয়ে সবিস্তারে প্রতিরক্ষা মন্ত্রী কিছুই জানাননি। উল্টে বলতে থাকেন ত্রেতা যুগের রাম আর দাপর যুগের কৃষ্ণের নীতি হলো সরকারের নীতি। इसी दबाव में रोका गया था, यह बेबुनियाद है और सरासर गलत है। इस ऑपरेशन का मकसद टेररिस्ट कैंप्स और उनके सपोर्टर्स को टारगेट करना, उन्हें नेस्त नाबूद करना था और यह साफ संदेश देना था कि भारत आतंकवाद के विरुद्ध जीरो टॉलरेंस रखता है। भारत ने कार्रवाई इसलिए रोकी क्योंकि कॉन्फ्लिक्ट के पहले और उसके दौरान जो भी पॉलिटिकल और मिलिट्री ऑब्जेक्टिव्स तय किए गए थे उसे हम पूरी तरह से हासिल कर चुके थे। सीमा पार करना या वहां की टेरिटरी कैप्चर करना इस ऑपरेशन का उद्देश्य नहीं था। ऑपरेशन सिंदूर प्रारंभ करने का मकसद था, अध्यक्ष महोदय, उन टेरर नर्सरीज को खत्म कर देना जिन्हें पाकिस्तान ने बरसों से पाला पोसा था। और इस ऑपरेशन का उद्देश्य कोई भी युद्ध छेड़ना नहीं था। দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া সবচেয়ে স্পর্শকাতর বিষয়টা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর এমন ভাষা উত্তরে বিরোধীরা যে পাল্টা ছক্কা মারবেন সেটাই স্বাভাবিক ছিল। হলো ঠিক তাই।
বিরোধীরা সবার আগে প্রশ্ন করলেন, এমন গুরুত্বপূর্ণ বিতর্কের দিন কেন সংসদে উপস্থিত নেই প্রধানমন্ত্রী মোদী? বিরোধীরা তা নিয়েও সরব হন। সরকারের হয়ে সাফাই দিতে রাজনাথ নানান কথা বলেন ঠিকই, কিন্তু পেহেলগাঁও হামলার পিছনে গোয়েন্দা ব্যর্থতা, অপারেশন সিন্দুরে ভারতের তরফে যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতি, ভারত পাকিস্তান সংঘাত আচমকা থেমে যাওয়ার কারণের নেপথ্য রহস্য কি ছিল? পেহেলগাঁও কাণ্ডে প্রত্যাঘাতে পাকিস্তান সরকারের কি ভূমিকা ছিল? চীনের কি ভূমিকা ছিল? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি ভূমিকা ছিল? কেন, কিসের ভিত্তিতে তিনি এই পর্যন্ত অন্তত 28 বার দাবি করেছেন যে ভারত এবং পাকিস্তানকে তিনি বাণিজ্যের টোপ দিয়ে একটা সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামিয়ে দিয়েছেন? পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ট্রাম্প কেন দাবি করেছেন ভারতের 5-6টি যুদ্ধ বিমান ধ্বংসের কথা? না, এই সবের একটা প্রশ্নেরও সদুত্তর পেল না দেশ, উত্তর পেল না অপারেশন সিন্দুরে ভারত সুবিধাজনক জায়গায় থাকা সত্ত্বেও এই ধাক্কায় পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার চেষ্টা করা হলো না। That on the 9th of May, Vice President J.D. Vance called the Prime Minister, warning of a massive Pakistani attack in the next few hours. Prime Minister, in his response, made it very clear that if such an attack happens, it would meet with an appropriate response from our side. গভীর রাত পর্যন্ত সংসদে আলোচনা চলল, তরজা চলল, কিন্তু অনেক প্রশ্নের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন অনুপস্থিত রইলেন সেই প্রশ্ন দেশবাসীর অজানাই থেকে গেল। বেদনাদায়ক হলেও সত্যিটা হলো 11 বছরে এই প্রথমবার বিরোধীদের সম্মিলিত বাক্যবাণে মোদী সরকারকে এতখানি অসহায় মনে হলো। বিরোধীদের কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিতে না পেরে প্রসঙ্গ ঘুরিয়ে পাল্টা প্রশ্নে বিরোধীদের বিরুদ্ধে কসুর করল না সরকার। প্রশ্নটা পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের নৃশংস হামলা হোক, প্রশ্নটা পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার সিজফায়ার হোক, প্রতিরক্ষা মন্ত্রী অথবা বিদেশ মন্ত্রী, কেউই প্রশ্নের ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারলেন না। একটা কথা তো পরিষ্কার, আজকের বিরোধীরা যখন ক্ষমতায় ছিলেন, মানে 2014 সালের মে পর্যন্ত, সেই সময়কালে তাদের সরকারের একাধিক ত্রুটি ছিল, একগুচ্ছ দুর্নীতির অভিযোগ ছিল, সরকারের বিরুদ্ধে নীতি পঙ্গুত্বের অভিযোগ ছিল, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগ ছিল, জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা চোখ রাঙিয়ে জবাব না দেওয়ার অভিযোগ ছিল। সেই কারণেই তো দেশের মানুষ বিকল্প হিসেবে নরেন্দ্র মোদীর প্রচারে বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। সুদিনের আশায় মানুষ সরকার পাল্টে দিয়েছিলেন। বেশিরভাগ মানুষ নিশ্চয়ই সুদিনের স্বাদ পেয়েছেন। না পেলে পরপর 3 বার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারতেন না নরেন্দ্র মোদী। তবু 28 জুলাই সংসদে অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তৃণমূলের এক কাট্টা আক্রমণের চাপে সরকার যেভাবে দিশা হারিয়ে ফেলল সেটা বেনজির। বিশেষভাবে অসম থেকে নির্বাচিত কংগ্রেসের তরুণ তুর্কি গৌরব গগৈ যেমন শানিত যুক্তিতে প্রতিরক্ষা মন্ত্রীকে চেপে ধরেছিলেন, রাজনীতিতে পোড় খাওয়া রাজনাথের কাছেও তার সঠিক জবাব ছিল না। 2019 সালে লোকসভা ভোটে দেশবাসীর প্রায় 37.5% ভোট পেয়ে বিজেপি জিতেছিল 302টি আসনে। 5 বছর পর 2024 সালের লোকসভা ভোটে সেখান থেকে 1% কম ভোট, 36.5% ভোট পেয়ে বিজেপি নেমে যায় 240টি আসনে। এর মানে আমরা যদি বিরোধীদের ভোটটাকে সম্মিলিতভাবে ধরি, সেটা কিন্তু 36.5%-এর দ্বিগুণেরও বেশি। সে যাই হোক, 28 তারিখ দুপুর 2টো নাগাদ অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কের সূচনা করে রাজনাথ সিং জানান, 22 এপ্রিল পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে গত 7ই মে ভোরে 22 মিনিটের হামলা চালিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি নিশানা ধ্বংস করে ভারতীয় সেনা। 10ই মে সংঘর্ষ বিরতি ঘোষণা করে দুই দেশ।
এরপরেই বিরোধীদের তরফে লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ উঠে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, গোটা দেশ অপারেশন সিন্দুরের সময় সরকারের পাশে ছিল। প্রশ্ন হলো, কেন পাক অধিকৃত কাশ্মীর এই যাত্রায় ফেরত আনলো না সরকার? আর কবে আনবে? হঠাৎ যুদ্ধটা থেমে গেল কেন? কার চাপে সরকার আত্মসমর্পণ করলো? এর উত্তরে রাজনাথ বলেন, যুদ্ধ হোক, এটা আমাদের লক্ষ্য ছিল না। কোনো কিছু ক্যাপচার করা, যুদ্ধ করা আমাদের লক্ষ্য ছিল না। প্রত্যাঘাতের উদ্দেশ্য ছিল পেহেলগাঁওয়ে হামলার চক্রীদের সাজা দেওয়া। গৌরব তৎক্ষণাৎ গলা সুর চড়িয়ে বলেন, সেই উদ্দেশ্য কেন ছিল না? সেই উদ্দেশ্যই তো থাকা উচিত ছিল। পাক অধিকৃত কাশ্মীর আপনি এখনো দখল করতে না পারলে আর কখন পারবেন? গৌরবের নিশানায় শুধু রাজনাথই ছিলেন না, ছিলেন মোদীজি, চাণক্য অমিত শাহ। और ये हमें सिखा रहे हैं, ये नहीं किया, वो नहीं किया, फलाना नहीं किया, ठिकाना नहीं किया। अरे भाई, आप तो पाकिस्तान को क्लीन चिट दे रहे हो कि पाकिस्तान ने हमला ही नहीं किया है। क्या अधिकार है आपको पूछने का? कोई अधिकार नहीं है। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে গৌরব প্রশ্ন করেন, আপনি তো দেশের সুরক্ষা নিয়ে সবসময় ছাতি ফুলিয়ে দাবি করেন। কাশ্মীরে 370 হ্রদের পর বড় মুখ করে বলেছিলেন সেখানে শান্তির বাতাবরণ ফিরে এসেছে। 22 এপ্রিল পেহেলগাঁও কাণ্ডের কয়েক সপ্তাহ আগে আপনি কাশ্মীর সফরে গেছিলেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতে। অথচ তা সত্ত্বেও এত বড় হামলা হয়ে গেল কি করে? এই যে আপনারা স্বীকার করেছেন যে গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, এত বড় ব্যর্থতা হলো কেন? আর আপনি তো এই ব্যর্থতার দায়ভার জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের কাঁধে চাপিয়ে দিয়ে নিজে পর্দার পিছনে চলে যান। গৌরব বলেন, মাননীয় গৃহমন্ত্রী, এই হামলার নৈতিক দায় আপনাকেই নিতে হবে, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে নয়। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে গৌরব প্রশ্ন করেন, কিভাবে সন্ত্রাসবাদীরা সাহস করে পেহেলগাঁওয়ে ঢুকলো এবং 26 জন নিরীহ মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে আবার নিঃশব্দে গা ঢাকা দিল। গৌরব দাবি করেন, এখানে সারপ্রাইজ অ্যাক্সেস বা ইন্টেলিজেন্স ব্যর্থতা প্রকট হয়েছে। সন্ত্রাসবাদীরা এমনভাবে ঢুকেছিল যে কেউই তাদের শনাক্ত করতে পারেনি। যেমন তারা সেনার পোশাকও পরেছিল, তা সত্ত্বেও তারা কিভাবে নিরাপত্তা চেক পয়েন্ট পেরিয়ে পর্যটকে ভরা পেহেলগাঁও ভ্যালিতে ঢুকে পড়ল? এ কি দেশের সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে চরম গোয়েন্দা ব্যর্থতা নয়? সরকারকে কাপুরুষ বলে আক্রমণ করে গৌরব প্রশ্ন করেন, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, অথচ তারপরেও তারা কিভাবে ভারতে ঢুকে হামলা করলো? এরপরে ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বক্তব্য নিয়ে সরকারকে চেপে ধরেন গৌরব। তিনি জানতে চান, অপারেশন সিন্দুরে ভারত কত রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে। গৌরব বলেন, এটা জানতে চাইছি কারণ যে কোনো নাশকতা জাতীয় ক্ষতি এবং জনসাধারণ এবং সেনা সদস্যদের জানার অধিকার রয়েছে। আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প কেন এখনো নিরলসভাবে দাবি করে চলেছেন যে তিনি ব্যবসার টোপ দিয়ে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন? মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির ভিত্তি কি? ভারতের তরফে পাল্টা বিবৃতি দিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করা হচ্ছে না কেন? নয়া দিল্লির তরফে ওয়াশিংটনকে এই নিয়ে মুখ বন্ধ রাখার অনুরোধ করা হচ্ছে না। এখানে কোথায় গেল প্রধানমন্ত্রীর বিদেশ নীতি? জানতে চান গৌরব। তিনি জানতে চান, কাদের চাপে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরে আত্মসমর্পণ করলো, আমেরিকা নাকি পাকিস্তান? অপারেশন সিন্দুরের সময় যদি পাকিস্তান চীন ইন্টারলিঙ্কড ছিল, সেটা কি আমরা আগে বুঝতে পারিনি? বুঝতে পেরেও কি সেই মতো প্রস্তুত হয়নি বিদেশ নীতি? গৌরব বলেন, অপারেশন সিন্দুরে চীন কিভাবে জড়িত ছিল তা স্পষ্ট করুক সরকার। গৌরব জানতে চান, 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও সন্ত্রাসবাদীদের সম্পর্কে কোনো তথ্য নেই, অথচ আপনার কাছে ড্রোন ব্লক করা পেগাসাসের মতো হাতিয়ার রয়েছে, কিন্তু আপনি ধরতে পারলেন না। এর দায়
কে নেবে? গৌরব দাবি করেন সরকারের স্বচ্ছতা নেই এবং এর ফলে জনগণের তথ্য জানার অধিকার লঙ্ঘিত হচ্ছে। পাকিস্তান যেই সময়ে যেইভাবে IMF থেকে ঋণ নিশ্চিত করেছিল তা ভারতের বিদেশ নীতির ব্যর্থতা বলেও দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন সেনার শীর্ষ কর্তারা বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যুদ্ধ বিমান ধ্বংসের কথা স্বীকার করছেন, তাহলে সরকার কেন তা স্বীকারের সাহস দেখাচ্ছে না? গৌরব একাই নন, অপারেশন সিন্দুর বিতর্কে সরকারকে যৎপরনাস্তি চেপে ধরেন কংগ্রেস সাংসদ প্রনীতি সিন্দে, দীপেন্দ্র সিং হুডা, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর অরবিন্দ জি সাওয়ন্ত, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে, আসাদুদ্দিন ওয়েসি, সমাজবাদী পার্টির রাজীব রায় প্রমুখ। প্রনীতি সিন্দে প্রশ্ন করে জানতে চান অপারেশন সিন্দুরে কতজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে, ভারতের কতগুলো যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, পেহেলগাঁও হত্যাকাণ্ডের দায় কার? প্রনীতি বলেন অপারেশন সিন্দুর এক তামাশা ছাড়া কিছুই নয়। কারোর কেউ বলতে পারছে না যে এই অপারেশন সিন্দুর থেকে আমরা কি পেয়েছি। দীপেন্দ্র হুডা প্রশ্ন করেন এটা আক্ষেপের বিষয় যে 28 বার আমেরিকার মুখিয়া এই একটা দাবির কথা বলতে শুরু করেছেন তো বলেই চলেছেন, অথচ আমাদের দেশের মুখিয়া একবারও তার সেই দাবিকে খণ্ডন করেননি। তৃণমূলের কল্যাণ ব্যানার্জি জানতে চান যখন ক্রমশ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা তখন সিজফায়ার ঘোষণা করা হলো কেন? প্রধানমন্ত্রী কেন এক্স হ্যান্ডেলে এই নিয়ে নিজের প্রতিক্রিয়া দেননি? প্রশ্ন তোলেন কল্যাণ। অজিত সাওয়ন্ত প্রশ্ন করেন পেহেলগাঁওয়ে হামলার দিনে সেখানে একজনও নিরাপত্তারক্ষী কেন ছিল না? কে তাদের সেখানে না থাকার নির্দেশ দিয়েছিলেন? ওএসএ প্রশ্ন করেন একজন গোরা সাহেব হোয়াইট হাউসে বসে কেন সিজফায়ার ঘোষণা করবেন? তারপরেও ভারত কেন ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করেনি? দেখার বিষয় ছিল ভারতের সংসদ অপারেশন সিন্দুর বিতর্কের প্রথম দিন আলোচনার সিংহভাগ সময় জুড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সরকারের কাছে বিরোধীদের প্রশ্ন ছিল ট্রাম্প সাহেবকে আপনারা এত ভয় পান কেন? ট্রাম্পের মুখে যা আসছে তিনি বেমালুম বলে চলেছেন, অথচ সরকার তার মুখ বন্ধ করতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। উত্তেজনার বশে দীপেন্দ্র হুডা বলে ওঠেন হয় ডোনাল্ড ট্রাম্পকে থামাও, না হলে ম্যাকডোনাল্ড বন্ধ করো। এ কথা শুনে হেসে ফেলেন সকলেই। ভারতের বিমান ধ্বংস নিয়ে বিরোধীদের জবাবে রাজনাথ পরামর্শের সুরে বলেন বিরোধীদের প্রশ্ন করা উচিত সংঘাতে পাকিস্তানের কতগুলি বিমান ধ্বংস হয়েছিল। এরপরে মোদী সরকারের রণকৌশলকে রাম এবং কৃষ্ণের নীতির সঙ্গে তুলনা করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা কারোর জমি দখল করিনি, আমরা জানি সিংহের সঙ্গে ব্যাঙের লড়াই হতে পারে না। কৃষ্ণ 100 বার শিশুপালের অপরাধ ক্ষমা করেও শেষে ধর্ম রক্ষায় সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। আমরাও এখন সুদর্শন চক্র প্রত্যাহার করে নিয়েছি। রাম এবং কৃষ্ণের কৌশলই ভারতের কৌশল, যারা আমাদের ধৈর্য এবং শৌর্য সম্পর্কে শিক্ষা দিয়েছেন। অত্যন্ত তাৎপর্যের বিষয় হলো ভারতের লোকসভায় যখন অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক চলছে তখন অন্যদিকে 4000 মাইল দূরে ওয়াশিংটনে বসে ফের একবার ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় 28শে জুলাই বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত খবরে বলা হয়েছে ওই বৈঠকেই রামাফোসাকে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইফ ইউ টেক আ লুক অ্যাট হোয়াট উই জাস্ট ডিড উইথ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া we settled that whole and I think I settled it through trade অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে ভারত পাক যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন বলে ফের দাবি করছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এমন দাবি সংসদে খারিজ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী দাবি করেন 22 এপ্রিল থেকে 17 জুনের মধ্যে ট্রাম্পের সঙ্গে কোনো ফোনালাপ হয়নি নরেন্দ্র মোদী। তবে 9 মে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফোন করেন মোদীকে। বিদেশমন্ত্রী জানান ভারত এবং পাকিস্তানের সংঘাত খারাপ দিকে এগোচ্ছিল। সেই সময় মোদী জানান
পাকিস্তান প্রত্যাঘাত করলে পাল্টা জবাব দেবে ভারত। তবে মোদি এবং ভান্সের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়েছিল কিনা তা নিয়ে একটা বাক্য ব্যয় করেননি জয়শঙ্কর। 7ই মে ভোররাতে অপারেশন সিন্দুরে নামে ভারতীয় সেনা। 10ই মে সংঘর্ষ বিরতি ঘোষণা করে দুই দেশ। কেন সংঘর্ষ বিরতি হলো সেই কথা বলতে গিয়ে সংসদে 1948 সালের ইতিহাসে চলে গিয়ে অতীতে ভারত পাকিস্তানের মধ্যে কতবার যুদ্ধ হয়েছিল সেই ফিরিস্তি দেন তিনি। কিন্তু অপারেশন সিন্দুর হঠাৎ কেন থেমে গেল তার জবাব দেননি বিদেশমন্ত্রী। কেন ট্রাম্পের মধ্যস্থতা ভারত মেনে নিল? বিরোধীদের এই অভিযোগও বিদেশমন্ত্রী কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অপারেশন সিন্দুরের সময় চীন এবং পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের পাল্টা যুক্তিতে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, সেটা বেজিংকে জানিয়েও দেওয়া হয়েছে। আর যেই বিরোধীরা কংগ্রেস নেতৃত্ব আমাদের সমালোচনা করছেন সেই দলের নেতা রাহুল গান্ধী ডোকালাম সংঘর্ষ চলার সময় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন। কেন সংঘাত হঠাৎ বন্ধ করে দেওয়া হলো? কেন পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনার চেষ্টা করা হলো না? জয়শঙ্কর উত্তর দেন, যারা মুম্বাই হামলার পরে হাত গুটিয়েছিল, যারা বিশ্বাস করে কোনো পদক্ষেপ না করাই শ্রেষ্ঠ পথ, তারাই এখন এইসব প্রশ্ন করছে। আমেরিকার তরফে বাণিজ্যিক টোপের অভিযোগও অস্বীকার করেন জয়শঙ্কর। বিদেশি কিছু সংবাদপত্রে এই নিয়ে লেখা হয়েছে বলে কংগ্রেসে সওয়াল করলে দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে আলোচনায় হস্তক্ষেপ করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বিদেশমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন তাও এরা মানছেন না। বিদেশি যোগাযোগ নিয়ে কংগ্রেসের কিছু বাড়তি ভালোবাসা থাকতেই পারে, এই জন্যই আগামী 20 বছর এরা ক্ষমতায় আসতে পারবেন না। গতকাল সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণ নিয়েও বিরোধীরা সরকারের কাছে নানান প্রশ্ন করেও কোনো উত্তর পাননি। প্রধানমন্ত্রীকে বিরোধীদের আক্রমণ হবে আগাম টের পেয়েই 28 জুলাই সংসদে অনুপস্থিত থাকেন। বিরোধীরা বলছেন অপারেশন সিন্দুরকে অতীত ধরে নিয়ে প্রধানমন্ত্রীর এখন আশু লক্ষ্য বিহারের বিধানসভা নির্বাচন। তারপরেই আগাম বছরে এক এক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু আর কেরলের ভোট। 2027 সালের শুরুতেই বিধানসভার ভোট হবে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন আগামী 2 বছরে দেশের একাধিক রাজ্য বিজেপির হাতছাড়া হলে মোদির পক্ষে 5 বছরের কার্যকাল সম্পূর্ণ করা অসম্ভব হয়ে পড়বে। 28 জুলাই সংসদে সিন্দুর বিতর্কে তারই কি প্রথম লক্ষণ দেখা গেল? এমন কিন্তু নয় যে প্রধানমন্ত্রী 28 জুলাই কোনো বিদেশ সফরে ছিলেন, দিল্লিতেই ছিলেন। তবুও বিতর্কের প্রথম দিনটি তিনি এড়িয়ে গেলেন কেন? এই দেশের অন্যতম নির্ভীক রাজনৈতিক বিশ্লেষক বলে পরিচিত 50 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় পূর্ণ সাংবাদিক শ্রাবণ গর্গ এই সম্পর্কে বলেছেন, সম্ভবত মোদিজি সংসদ ভবনেই ছিলেন। সম্ভবত সেখানে তিনি অফিসে বসে টিভির পর্দায় বিতর্ক দেখছিলেন। দেশে এত বড় সন্ত্রাসবাদী হামলার পর তা নিয়ে সংসদে এমন গুরুত্বপূর্ণ একটা বিতর্কে স্বয়ং মোদিজির অনুপস্থিতি এককভাবে একটি বড় ঘটনা। কারণ অপারেশন সিন্দুরের ক্রেডিট নিজের চাদরে টেনে নিতেই চেয়েছেন প্রধানমন্ত্রী। অথচ অপারেশন সিন্দুরের দরকার পড়ল কেন? সেদিন এত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো কি করে? সরকার সেটা স্বীকার করেছে বটে, কিন্তু এর দায় কেউ নিতে চাননি। স্বরাষ্ট্রমন্ত্রী নেননি, বিদেশমন্ত্রী নেননি, প্রতিরক্ষা মন্ত্রীও নেননি। বরং সেই দায় নিয়েছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। সবশেষে বলার 28 জুলাই ঠিক বেলা 11টায় সংসদে অধিবেশন শুরু হলো। তার আধ ঘন্টা পরেই জানানো হলো দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থার সাফল্যের খবর। দিনটাও ছিল সোমবার, মহাদেবের সাধনা করার দিন। সংসদে সিন্দুর নিয়ে বিতর্কের শুরুতেই সরকারের তরফে জানানো হলো পেহেলগাঁও হামলার মূল চক্রী সুলেমান সহ 3 জঙ্গি অপারেশন মহাদেব সেনা অভিযানে নিহত হয়েছে। পাশাপাশি এই 2 ঘটনা কি নেহাত কাকতালীয় নাকি গভীর তাৎপর্যে মোড়া? আজ এই পর্যন্তই।
এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।